আরে গুড্ডি, অতিথিদের জন্য কিছু খাবার নিয়ে আয়। এক্ষুনি আনছি কাকা। গুড্ডি গুজিয়াগুলো তাড়াতাড়ি নিয়ে যা। হ্যাঁ ঠাম্মা। মা, সুমন কি সুন্দর লাড্ডু বানাচ্ছে তাই না? আরে আমাদের সুবনের খুব গুণ। মনে হচ্ছে সমস্ত প্রশংসা শুধু সুমনের ভাগ্যেই লেখা আছে। দেখ কেমন সবাইকে সাহায্য করতে করতে নিজের জন্য প্রশংসা কুড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু এখন তুই বেচারি করবি বা কি আর? বেচারি নই আমি পিসিমা। যদি আমি চাই তাহলে অনেক কিছু করতে পারি। বদমাইশ কোথাকার। শুভ দোলযাত্রা দাদা। আগামী বছর তো তুই তোর শ্বশুর বাড়িতে হোলি খেলবি। তো চলো আসছে বছরের ঘাটতিটা এখনই পূরণ করে নি। আবার বদমাইশি। এটা তোমার জন্য। থ্যাংক ইউ মাম্মি। তুমি আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ, এটা গিয়ে তুমি সুমন মামিকে দেবে আর বলবে যে কার্তিক মামা ওনাকে ডেকে পাঠিয়েছেন। সাবধানে। সুমন মামি ধরো না, তোমাকে বাইরে কার্তিক মামা ডাকছে। এই পিচকারির রঙও নাকি দিয়ে দেবে। লোকে বলে না একজন বিধবা আবার দোলের দিনে কি করবে, কিন্তু আজ লোকে তোমার অন্য একটা রং দেখতে পাবে। না, এবার তোকে আমি রং লাগাবোই লাগাবো। আমি তোমার ছোট বোন তো। প্লিজ দাদা, তুমি আমাকে অনেক ভালোবাসো তো, রং দিও না।
কি অসভ্যতামি হচ্ছে এসব? নির্লজ্জতার একটা সীমা হয়। মা, যা কিছু হয়েছে দেখ, দেখ এই রংটা। এই রংটার সঙ্গে তোর সম্পর্ক কবে শেষ হয়ে গেছে, কিন্তু তুই তুই এই রঙের সাথে আর আমাদের জীবনের সাথে এখানে খেলতে এসেছিস। সবাইকে মজা দেখিয়ে আমাদের সম্মান নষ্ট করতে এসেছিস। অনেক হয়েছে বৌমা, যা হয়েছে হয়েছে। আমি তো এখানে রং খেলতে আসিনি মা, আমি তো শুধু শুধু কি সুমন, তুমি এখানে রং আর পিচকারি নিয়ে এখানে এমনি এমনি চলে এসেছিলে? সুমন, তুমি তো জানো আমরা এখানে দোল খেলছি। আমি তো শুধু এটা। ব্যাস, খবরদার যদি নিজের নির্লজ্জতা ঢাকতে আর একটাও কথা বলেছিস। জীবনটা দুর্বিষহ হয়ে গেছে যবে থেকে তুই আমাদের জীবনে এসেছিস। প্রত্যেক দিন কোনো না কোনো সমস্যা, প্রত্যেক দিন একটা করে নতুন নাটক। এর থেকে তো ভালো হতো যদি করণের সাথে তুইও। সব জিনিসের একটা সীমা আছে। এখানে যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল। আরে ওর গায়ে তো রং আমি দিয়েছি, তাহলে তুমি ওকে কিসের জন্য দোষ দিচ্ছ? কার্তিক, এত জোর গলায় কথা বলিস না। তুই এটা ভুলে যাস না যে তুই তোর মায়ের সাথে কথা বলছিস। না না মা, বলতে দাও ওকে। আমার তো অভ্যেস করে নেওয়া উচিত এর এই জোর গলায় কথা বলাটা। প্রত্যেকটা কথায় এই মেয়েটাকে সমর্থন করা, একে রক্ষা করা এর অভ্যেস হয়ে গেছে। মা, যা কিছু হয়েছে সেটা বোঝার তো চেষ্টা করো। হ্যাঁ, এখন এটাই বাকি ছিল দেখার। এখন ছোটরা বড়দের শেখাবে। না না, এবার কার্তিক এই পুরো সমাজের সামনে এই মেয়েটাকে বাঁচানোর জন্য নতুন নতুন নিয়ম বানাবে। কথাটা নিয়ম আর কানুনে নয় মা। হ্যাঁ। না, কথাটা হলো মানুষকে মানুষ মনে করার। ব্যাস, আর না। দয়া করে এবার থামুন। আমি যে ভুল করেছি তার জন্য আমায় ক্ষমা করে দিন। জীবনের এই রং তো আমি বেছে নিইনি না। এই সাদা রং, এটা আমি চাইনি, আর আজ এই রংটাও আমি চাইনি। তাহলে আমায় কেন কথা শোনাচ্ছেন? এতে আমার কি দোষ? কিসের শাস্তি দিচ্ছেন মা আমায়? যদি আমার ক্ষমতা থাকতো তো নাই বা আজ আমার সিঁথি ফাঁকা থাকতো, আর না আমার জীবন। কি অসভ্যতা হচ্ছে এসব? সবাইকে মজা দেখিয়ে আমাদের সম্মান নষ্ট করতে চাইছিস তুই। যবে থেকে জীবনে এসেছিস জীবনটা দুর্বিষহ হয়ে গেছে আমাদের।
সুমন, তুই এটা কি করছিস? কিসের জন্য নিজেকে নিজে শাস্তি দিচ্ছিস? কেন কাঞ্চন, কেন? ভগবান কেন করছেন আমার সাথে এরকম? আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও কেন দোষী হয়ে যাই কাঞ্চন? আমার এই জীবনটা প্রতিবার আমার কাছে শাস্তি কেন হয়ে যায়? আমি তো নিজের জন্য এই রংটা বেছে নিইনি বল। এই একা থাকা, এই সাদা রং আমি কখনো চাইনি কাঞ্চন। হাওয়ায় রং উড়ে গেল, সেখান থেকে একটু রং অজান্তেই আমার ওপর এসে পড়লো। তাতে আমার কি দোষ? কখনো কখনো আমার মনে হয় যে আমি আমার জীবনটাকে না, আমার জীবন আমাকে নিজের মতো করে চালাচ্ছে। সত্যি কাঞ্চন, যদি আমার এই জীবন আর ভাগ্যটা নিজের হাতে থাকতো তাহলে আমি এই ঘটনা ঘটতেই দিতাম না, যেটা সবসময় অন্যের রাগের আর আমার দুঃখের কারণ হয়ে দাঁড়াতো। হ্যাঁ কাঞ্চন, যদি আমার ভাগ্য নিজের হাতে থাকতো তাহলে না আজ আমার স্মৃতি ফাঁকা থাকতো, না আমার জীবন একাকিত্ব হতো, না আমার চোখে জল থাকতো, আর না আমার কোনো অভিযোগ থাকতো। আমার সাথে এটা কেন হচ্ছে? সব ঠিক হয়ে যাবে সুমন, সব ঠিক হয়ে যাবে সুমন, সব ঠিক হয়ে যাবে। আর কিচ্ছু ঠিক হবে না, কোনোদিনও না। তোমরা হয়তো ভাবছো আমি যেটা করেছি সেটা ঠিক করিনি, কিন্তু তোমরাই আমাকে বলো আমি কি অন্যায় করেছি? যে মেয়েটাকে থাকতে এই বাড়িটা জায়গা দিয়েছে সে নিজের জায়গাটা আজ ভুলে গেছে, যার জন্য আমার জীবন থেকে, এই পরিবার থেকে খুশির সব রং ধুয়ে মুছে গেছে। আজ সে রং নিয়ে খেলতে গেছিল। দরকার ছিল ওকে মনে করিয়ে দেওয়ার যে ও একজন বিধবা। কাদম্বরী, এই ঘরে শুধু সুমনই নয়, আমিও একজন বিধবা। তো কি তুমি আমার সম্বন্ধেও এমন? দিদি, তুমি এসব কথা বলো না, তোমার কথা আলাদা। না কাদম্বরী, কথাটা আলাদা নয়, শুধু তোমার ব্যবহার আর তোমার ধারণা আলাদা সুমনের জন্য। পার্বতী বৌমার স্বামী, তার মানে আমার ছেলেও কিন্তু আর পৃথিবীতে নেই। তাহলে কি আমারও পার্বতীর সাথে এরকমই ব্যবহার করা উচিত? না বৌমা, আমি কিন্তু এরকম কখনো করিনি, কারণ আমি কোনোদিনও পার্বতীকে আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী করিনি। হয়তো এবার তুমি বুঝতে পারছো যে তুমি কি অন্যায় করছো বৌমা। কপালের ফের, সুমনের দোষ নয় দাদা। তুমি তো এই পৃথিবী ছেড়ে চলে গেলে, কিন্তু ওর জীবন ওর জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো। তোমার এইসব দেখে নিশ্চয়ই খুব দুঃখ হচ্ছে, হতাশও হচ্ছে আমার উপর যে আমি সুমনের সাথে এইসব কেন হতে দিচ্ছি। কিন্তু দাদা, এবার থেকে আমি তোমাকে আর নিরাশ করব না। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি সবাইকে সুমনের কষ্টটা বুঝিয়েই ছাড়ব। আমি কথা দিচ্ছি নিজেকে, ওর জীবনে শুধু খুশির আলোই ভরে যাবে। সুমনের জীবন এবার থেকে তেমনই হবে যেমন তুমি স্বপ্ন দেখেছিলে ওর জন্য। আর আমি জানি
তুমি যেখানেই থাকো সুমনকে খুশি দেখে তুমিও অনেক খুশি হবে। কাদম্বরী, বিদ্যা, কাঞ্চন, আরে সবাই কোথায়? তাড়াতাড়ি এসো। কি হয়েছে মা? আরে আরে তাড়াতাড়ি এসো। কাঞ্চন মা, একটু এখানে আয়। কাঞ্চনের শ্বশুর বাড়ি থেকে এক্ষুনি বেআই মশাইয়ের ফোন এসেছিল। বলছিলেন যে কাঞ্চনের আশীর্বাদের ডেট আর বাকি সব অনুষ্ঠানের ডেট রেডি হয়ে গেছে। একজন বিশেষ মানুষের কথা বললেন আজ ওনারা, ওই যে ওনাদের বড় দিদি, যাকে ওনার পরিবার খুব মানে। বেআই মশাই বলছিলেন যে কাঞ্চনের সঙ্গে আর আমাদের পরিবারের সঙ্গে উনি পরের সপ্তাহে দেখা করতে আসছেন। দেখো, এসে গেল তোমার শ্বশুর বাড়ি থেকে ফোন, পাঠিয়ে দিয়েছেন ওনারা তোমাকে নিয়ে চলে যাবার আদেশ। সময় খুব কম আর কাজ অনেক বেশি। তাহলে তো ঠিকই আছে, আমরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। চলো। আর মা, আমি শাড়িওয়ালাকে ফোন করে এক্ষুনি ডেকে নিচ্ছি। হ্যাঁ, চল। আমি এক্ষুনি আসছি। আরে নন্দিনী মা, তোমার জন্যেও খুব দরকারি একটা কাজ ভেবে রেখেছি আমি। কাঞ্চনের তত্ত্বের সমস্ত জিনিসপত্র, ওর জামা কাপড়, ওর গয়না, তুমি কিন্তু সব প্যাক করে রাখবে। এটা তোমার দায়িত্ব। হ্যাঁ ঠাম্মা। আরে সুমন মা, এখানে আয়। হ্যাঁ যাই। সুমন মা, একটা খুশির খবর আছে। কাঞ্চন মায়ের আশীর্বাদের ডেট আর বাকি অনুষ্ঠানের ডেট সব রেডি হয়ে গেছে। তাই আমি চাই যে তুমি ওর বিয়ের সমস্ত কাজে একটু বেশি বেশি দায়িত্ব নাও। হ্যাঁ ঠাম্মা। তুমি তো কাঞ্চনের বৌদি, অবশ্যই তার সঙ্গে ওর সব থেকে ভালো বন্ধুও। আচ্ছা ঠাম্মা, এক্ষুনি আসছি। ঠাম্মা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা বা। কাঞ্চন, কিছু বলতে চাস তুই? আর কিছুদিনের মধ্যেই আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব। যেতে যেতে আমি তোমার কাছে কিছু চাইতে চাই। কথা দাও তুমি না করবে না। কথা দেবার কি আছে? এবার কাঞ্চন মা বলবে ওর ঠাম্মার থেকে ওর কি উপহার চাই। ঠাম্মা, আমি আমার আগের সুমনকে ফিরে পেতে চাই। হ্যাঁ ঠাম্মা, আমি সুমনকে আমার বিয়েতে পুরোপুরিভাবে একদম সেরকম সাজেই দেখতে চাই, যেমনটা করণ দাদা ওকে আমার বিয়েতে দেখতে চেয়েছিল। ঠাম্মা, যে সুমনকে আমি আমার চোখের সামনে দেখছি সেটা সুমন নয়, সুমনের জীবন্ত শরীর। ওরও বেঁচে থাকার একটা সুযোগ চাই, আর সেই সুযোগের জন্য আমার তোমার সাহায্য চাই। তুমি তোমার নাতনিকে উপহারটা দেবে তো?